স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ওপর আজ নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টা থেকে বন্দরগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। ইরানের নৌবন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 8 ভাগ বেড়ে প্রতি ব্যারেল $104 পৌঁছেছে। এদিকে পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও ইরানে হামলা শুরুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অবশ্য হোয়াইট হাউস বলছে এটি অনুমান নির্ভর খবর। So I want to wish everybody a big hello and Merry Christmas. Delighted to be joined by Secretary of War Pete Hegseth, who's doing a fantastic. ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট ইশরাত সুমা। কথা বলছি তার সাথে। সুমা, আপনাকে স্বাগত। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আপনার কাছে যেটি জানতে চাই যে আজকে আমরা নতুন একটি ঘোষণা পেলাম যে ইরানের উপর নৌ অবরোধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যেটি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে সকাল 10টা থেকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। তো শুরুতেই যেটি জানতে চাই যে ঠিক কোন পদ্ধতিতে যুক্তরাষ্ট্র এই নৌবন্দর অবরোধ কার্যকরের কাজটি করছে এবং হরমুজ প্রণালী এতে কতটা নিরাপদ থাকবে আপনি মনে করেন? নুজহাত, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই যে আমরা দেখেছিলাম গত সপ্তাহে কিন্তু যে যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের শান্তি আলোচনা কিন্তু ভেস্তে গিয়েছিল, কোনো রকমের কোনো সমঝোতা ছাড়াই কিন্তু শান্তি আলোচনাটা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি, কোনো চুক্তি হয়নি। এবং এই যে সমঝোতা হয়নি, চুক্তি হয়নি এবং আলোচনা ভেস্তে গিয়েছে, এরই প্রেক্ষিতে কিন্তু গতকালই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের ওপর নৌ অবরোধ দিবেন। এখন এই নৌ অবরোধটা আসলে কি এবং এটি তিনি কিভাবে কার্যকর করবেন, এটি নিয়ে এখন সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যে কিন্তু জাহাজ চলাচল ব্যাহতের কারণে কিন্তু সারা বিশ্ব একটি ভোগান্তিতে পড়েছে। তিনি আসলে যেমনটা হচ্ছে কি মার্কিন সামরিক বাহিনীর যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা একটি বিবৃতি দিয়েছে যে এই বিবৃতির মাধ্যমে তারা বলতে চেয়েছে যে পারস্য উপসাগর অর্থাৎ আরব সাগর এবং ওমান উপসাগর যে রয়েছে সেখান থেকে কোনো জাহাজ ইরানি বন্দরে যেতে পারবে না এবং ইরান বন্দরে যে জাহাজগুলো এখন রয়েছে সেই জাহাজগুলো বের হতে পারবে না। অর্থাৎ ইরানের দিকে কোনো জাহাজ যেতে পারবে না। সেই অর্থাৎ ইরানের দিকে যে নৌ অবরোধ দিয়েছে ইরানের দিকে একটি আর্থিকভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং ইরানের সাথে যেন ইরানের তেল যেন তারা বিক্রি করতে না পারে, তারা যেন কোনো আর্থিকভাবে লাভবান হতে না পারে, সেজন্য এটি করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এটি আসলে কিভাবে কার্যকর করবে? যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে ইতিমধ্যে কিন্তু তারা বলেছে যে তারা হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন যে জাহাজগুলো কোথায় যাচ্ছে তার মাধ্যমে তারা নজরদারি করবে। তারা যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। তারা সামরিক বিমান দিয়ে কিন্তু সামরিক হেলিকপ্টার দিয়ে বিমান দিয়েও তারা কোন জাহাজ কোন পথে কোন গতিপথে চলছে সেটিতেও তারা 24 ঘন্টা নজরদারি করবে। এবং তারা বলছে যে যেই জাহাজগুলো ইরানের দিকে যাবে না, হরমুজ প্রণালী ব্যবহার করে অন্য দেশে যাবে, সেই জাহাজগুলোকে তারা চলাচল করতে দিবে। শুধুমাত্র ইরানের দিকে যাওয়া এবং ইরান থেকে বের হতে জাহাজগুলোকেই তারা আটকাবে। এবং এইসব যেসব জাহাজ জোর করে ইরানে যেতে চাবে বা ইরান থেকে বের হতে চাবে সেই সব জাহাজগুলোকেই হচ্ছে গিয়ে কিন্তু তারা হামলা করবে বা আটকাবে। এবং তারা বলেছে যদি কোনো জাহাজ নির্দেশ অমান্য করে এবং এই অবরোধ অমান্য করে তাহলে সেই জাহাজকে কিন্তু হামলা করা হবে, সেই জাহাজের উপর যে কোনো উপায়ে এটা আটকানো হবে, এই কথা বলেছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে কূটনৈতিক চাপ, বিভিন্ন দেশ কিন্তু এখনো ইরানের সাথে যুদ্ধ করছে। জি সুমা, ইরানের নৌবন্দর বা নৌরুটগুলোর সাথে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহর বিষয়টি অত্যন্ত সম্পৃক্ত আমরা জানি। তো এই যে অবরোধের ঘোষণাটি এলো, এটি বিশ্ব বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, ইরান কিন্তু হচ্ছে গিয়ে এখন বৃহত্তম দ্বিতীয় তেল রপ্তানিকারক দেশ। তাদের কিন্তু প্রচুর পরিমাণে একটি তেলের ভান্ডার রয়েছে এবং তারা কিন্তু প্রচুর দেশে এখনো তেল বিক্রি করে থাকে এবং হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আসলে বিশেষ করে এশিয়াতে কিন্তু তেলটা সরবরাহ করা হয়। এখন এই নৌ অবরোধের কারণে কিন্তু দেখা যাবে যে ইরান তেলটা চাইলেও বিক্রি করতে পারবে না এবং অন্যান্য দেশের যে জাহাজগুলো চাইলেও কিন্তু তেল নিতে পারবে না।
অলরেডি আমরা দেখেছি যে এই যে দীর্ঘ 40 দিনের সংঘাতের কারণে কিন্তু আমরা একটা টালমাটাল তেলের বাজার দেখেছি এবং আমাদের বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তেল সরবরাহ প্রায় নেই এবং সরকারগুলো নানা রকম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এখন যদি এই নৌ অবরোধ যদি করা হয় এবং এটা যদি কার্যকর করতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু তেলের যে সংকট রয়েছে এটা আরও অতিমাত্রায় সংকট দেখা দেবে। এই যে হরমুজ প্রণালী দিয়ে ইরান যেই জাহাজগুলোকে যেতে দিচ্ছে, সেই জাহাজগুলো যদি পার হতে না পারে তাহলে কিন্তু কোনো দেশ কিন্তু তেলের পাবে না, তেলের অতিমাত্রা একটা সংকট দেখা দিবে এবং বিশেষ করে অন্য বাজারে বিশেষ করে তেলের পাশাপাশি কিন্তু পণ্যের মানে অনেক মূল্য বেড়ে যাবে, প্রতিটি দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং আমরা জানি যে এশিয়ার দেশগুলো কিন্তু এখানে অনেকেই হচ্ছে গিয়ে দরিদ্র দেশ রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে, তাদের কিন্তু এই উন্নয়নের ক্ষেত্রে অনেক বাধা পড়বে এবং পণ্যের মূল্য বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি বেড়ে যাওয়া কিন্তু একটি বিভিন্ন দেশের একটি উন্নতি যে উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াবে। এছাড়া আমরা দেখেছি একটি তেলের বাজার টালমাটাল, গ্যাসের বাজারও তেলের পাশাপাশি কিন্তু গ্যাস যে সরবরাহ করা হয় সেই বাজারও কিন্তু টালমাটাল। এবং আপনি দেখেন যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ কার্যকর করতে চায়, কোনো জাহাজ যদি অমান্য করে এবং সেখানে সামরিক চাপ থাকবে এবং সামরিক চাপের কারণে সেখানেও কিন্তু একটি অস্থির অবস্থা থাকবে, তখন অন্য জাহাজগুলোও কিন্তু যেতে ভয় পাবে। তবে এই যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে, ইরান কিন্তু অলরেডি তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র 40 দিনের সংঘাত শেষেও ইরানের সাথে যেমনটি পারেনি, যুক্তরাষ্ট্র এখানেও নৌ অবরোধ করতে ব্যর্থ হবে। নুজহাত, এই ছিল আমার কাছে। ইশরাত সুমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দীপ্ত বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ইশরাত সুমা। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীর নামকরা কিডনি চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত যুবদলের সাবেক নেতা মঈনউদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় দায়ের করা মামলায় মঈন 1 নম্বর আসামি। আজ র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় মঈনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। মঈন ছাড়া অন্য 6 জনের নাম পরিচয় জানায়নি র্যাব। অধ্যাপক কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে। যুবদলের সাবেক নেতা মঈনউদ্দিনের নেতৃত্বে একদল চাঁদাবাজ হাসপাতালটিতে হানা দেয় বলে অভিযোগ করেন এই চিকিৎসক। কাল পহেলা বৈশাখ, 1433 বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে দেশের সর্বত্র চলছে প্রস্তুতি। দিনটিকে রঙিন করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে চারুকলার শিক্ষার্থীরা রং আর তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তৈরি করছেন নানা মোটিফ। বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর রমনার বটমূর সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি করছেন তারা। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান, কথা বলছি তার সাথে। আদনান, কাল তো পহেলা বৈশাখ, তো নববর্ষ উদযাপনে ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রস্তুতি দেখছেন, তাদের উচ্ছ্বাস কেমন, জানাবেন। নুজহাত, বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রয়েছি। চারুকলা অনুষদেও আমরা দেখছি যে শিক্ষক শিক্ষার্থীরা একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বলে, শেষ মুহূর্তের প্রস্তুতির কাজটা করছে। রং তুলির আঁচড়ে এখন তাদের যে মোটিভগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে রং তুলির আঁচড় দেওয়া হচ্ছে। মূলত নববর্ষকে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই আসলে প্রতি বছর আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা তৈরি করে এবং বের হয়ে থাকে। এবারও তাই দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কৃষ্টি কালচার এবং ঐতিহ্যবাহী যে রয়েছে সেগুলো আসলে করে থাকে। এবং আমরা দেখেছি যে এবার রাজশাহীতে বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হুমায়ুন কবির স্যারের সাথে। স্যার, এবার রাজশাহীতে আসলে বর্ষবরণকে কেন্দ্র করে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। পয়লা বৈশাখ সকলের উৎসব, আমাদের প্রাণের উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন উৎসব হিসেবে স্বীকৃত। প্রতি বছরের নয়, এবারও আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমাদের পয়লা বৈশাখে মোটিভ হিসেবে থাকবে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে
যানবাহনের সংকট, আমাদের পূর্বপুরুষদের দেখিয়ে দেওয়া যে পথ, সেখানে আমরা দেখছি যে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি খুবই গুরুত্বপূর্ণ যাতায়াতের বাহন হিসেবে ব্যবহৃত। তার প্রতীক হিসেবে আমরা ঘোড়ার গাড়ি এবং ঘোড়ার গাড়ি উপস্থাপন করছি। এছাড়াও রয়েছে ইলিশ মাছ এবং আমাদের আরও থাকবে মৃৎপাত্র অঙ্কিত বিভিন্ন পাত্র, যেগুলো প্রদর্শনীতে থাকবে। এছাড়াও যুদ্ধের ভয়াবহতা নিয়ে আমাদের একে ইনস্টলেশন আর্ট থাকবে। এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা জাতিকে আহ্বান জানাবো যে আমাদের সৃজনে জাগ্রত হোক শান্তির ধ্বনি, লোভের বিনাশে মুক্ত হোক বিবেকের বাণী। স্যার, শুনছিলেন যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান মোটিভ তা থাকছে হচ্ছে ঘোড়ার গাড়ি, কারণ জ্বালানি সংকটের যে একটি দেখা যাচ্ছে সেইটাকে ধারণ করে আসলে আগের যে ঘোড়ার গাড়িতে চলতো সেটি আসলে তুলে ধরা হয়েছে। আর এছাড়াও রয়েছে বাঙালি জাতির যে প্রধান মাছ ইলিশ মাছকেও দেখেছি তারা রঙিন সাজিয়ে এবং ফুটে তুলেছে। এবার তারা বলছে যে গত বছর যে পহেলা বৈশাখ হয়েছিল তা রোজার মধ্যে থাকার কারণে বর্ণিল সাজানো যায়নি, তবে এবার তারা ব্যাপক আয়োজনে আসলে প্রস্তুতি নিয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নববর্ষের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। পয়লা বৈশাখ ঘিরে নারায়ণগঞ্জেও চলছে প্রস্তুতি, সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলছি তার সাথে। গৌতম, বাংলা নববর্ষকে সামনে রেখে নারায়ণগঞ্জে কেমন প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তের সার্বিক চিত্র কেমন আমাদেরকে জানাবেন। বাঙালির প্রাণী উৎসব পয়লা বৈশাখ করা নাচ্ছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউটে চলছে মহাযজ্ঞ। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে তৈরি করা হচ্ছে মুখোশ বিশাল আকার এবং স্বরচিত্রে তুলির আঁচড়ে রং দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই উৎসবটিকে কেন্দ্র করে চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে কিন্তু এক প্রকার উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং তারা কিন্তু দিন রাত শিক্ষার্থী এবং শিল্পীরা তারা কাজ করছেন। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে জীবনচিত্র, সেই সাথে স্বরচিত্রে বিভিন্ন রং তুলির আঁচড়ে তৈরি করা হয়েছে পটচিত্র। আমরা একটু দেখাতে চাচ্ছি, পেছনটিতে কিন্তু বিশাল আকারের পালকি যেটি রয়েছে সেটি কিন্তু তৈরি করা হয়েছে, সেই সাথে যে হাতি রয়েছে সেটিও কিন্তু তৈরি করা হয়েছে। রং তুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে নানা মুখোশ, দৃষ্টিনন্দন শিল্পকর্ম। শিক্ষার্থী ও শিল্পীদের ব্যস্ত পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি যত্ন সহকারে তৈরি করা হয়েছে শোভাযাত্রার আকর্ষণীয় মোটিভগুলো, যেখানে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনচিত্র। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে থাকছে পাখি, ঘোড়া, পুতুল, পালকি, শান্তির প্রতীক পায়রা। শোভাযাত্রার জন্য তৈরি প্রতিটি মোটিভে রয়েছে বিশেষ তাৎপর্য ও নান্দনিকতা, যা বাঙালির প্রাণ উৎসবকে আর বর্ণিল করে তুলবে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যে বিষয়টি জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট নানা রকমের মুখোশ তৈরি ছবি আঁকা হয়েছে, যার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা চিত্র তারা তুলে ধরছেন এবং সেই সাথে তারা ফুটিয়ে তুলছেন। তারা যে তাদের সাথে কথা বলে এবং তারা যে এবার যে দেশের যে চিত্রটি রয়েছে সে সংকট মোকাবেলা এড়িয়ে রং তুলির মতো সবার জীবন রাঙিয়ে উঠুক সেই কামনা কিন্তু তারা করছেন এবং সর্বপ্রকার প্রস্তুতি পয়লা বৈশাখকে বরণ করার জন্য তারা গ্রহণ করেছেন। এই ছিল আসলে আমার কাছে বর্ষবরণের প্রস্তুতির সর্বশেষ। দর্শক, শুনছিলাম গৌতম সাহা যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে। পয়লা বৈশাখ ঘিরে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বেশ কিছুদিন ধরে জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বেশিরভাগ জেলে, ফলে নদীর ইলিশই এখন একমাত্র ভরসা। এই কারণেই বেড়েছে দাম। বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিলছে, তবে বড় ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এমন সময় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ডিজেলের সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না, এজন্য ইলিশের দাম অনেক বৃদ্ধি। জালিয়াত সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে আবার এক যেতে আছে আবার বৈশাখ গেলে মাছ হইলে দাম কমে যায়। জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি অধিকাংশ ফিশিং বোট। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়ে বাজারে ইলিশ সরবরাহ ভালো থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। নদীতে আমরা এখন আরো মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না,
আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একটা বোটে 5 মণ মাছ পাইলে 20 কেজি ধাক্কাও হয়, ওই মাছটা বিক্রি হইতেছে 32-33 হাজার টাকা মণ। মাছের অনেক মূল্য বৃদ্ধি, অনেক। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। পটুয়াখালী শহরের নিউ মার্কেটের মাছের বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 900 থেকে 1100 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের মাছ 2500 থেকে 2800 টাকা। এছাড়া 400 থেকে 600 গ্রামের ইলিশ 700 থেকে 750 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। নদীতে বাস্তায় আমরা মাছ এই বাজারে ওঠে না। আগে ছিল ধাক্কা 500 টাকা কেজি, আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর একটি বড় কারণ গাড়ির ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট। চালকের চোখে না পড়ার এই অদৃশ্য জায়গাগুলোই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। কিভাবে এই ব্লাইন্ড স্পট এড়ানো সম্ভব তা জানেন না চালকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা শব্দটি আমাদের কাছে আতঙ্কের নাম, কিন্তু সব দুর্ঘটনা কি কেবল অসতর্কতা বা দ্রুতগতির ফল? অনেক সময় চালক সবকিছু ঠিক দেখেও দেখতে পান না পাশের ছোট কোনো গাড়ি বা পথচারীকে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এটি হচ্ছে গাড়ির চারপাশের সেই অদৃশ্য এলাকা যা আয়নায় ধরা পড়ে না। সাধারণত গাড়ির দুই পাশ, পেছনের বাম্পারের নিচে এবং কখনো সামনের এই ঝুঁকিপূর্ণ এলাকা তৈরি হয়। বিশেষ করে লেন পরিবর্তন, ওভারটেকিং কিংবা গাড়ি রিভার্স করার সময় এই অদৃশ্য জোন হয়ে ওঠে প্রাণঘাতী। আমি ঠিক গাড়ির মাঝখানে আছি, এখান থেকে আমাকে দেখতে হবে লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু এই লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার জন্য নিরাপদ। কিন্তু আমি যদি আরেকটু সামনে গিয়ে চাকার একেবারে ঠিক কাছে যদি দাঁড়াই, আমি কিন্তু এখানে ড্রাইভারকে দেখতে পাচ্ছি না, ড্রাইভারও আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এটা একটি অনিরাপদ জায়গা, ব্লাইন্ড জোনের মধ্যে পড়েছে। আমি যদি আরেকটু সামনে যাই, একেবারে গাড়ির এই কোনাতেও থেকে ড্রাইভার কোনোভাবে আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এই জায়গা দিয়ে যদি কোনো ছোট গাড়ি পাশ কাটাতে চায়, ঠিক এই জায়গায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আবার এখানেও কোনোভাবেই দাঁড়ানো যাবে না বা গাড়ি এই জায়গায় আসা যাবে না, এটিও একটি ব্লাইন্ড জোনের মধ্যে আছে, অর্থাৎ যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক এই গাড়ির এই কোণটায় যদি কোনো মানুষ অথবা ছোট গাড়ি আসে, তখনও দুর্ঘটনার কবলে পড়তে পারে, অর্থাৎ এই জায়গায় লাগলেই মৃত্যু নিশ্চিত হতে পারে। অর্থাৎ কোনো বড় গাড়ির 6টি ভিউ মিরর যদি না থাকে, তাহলেই দুর্ঘটনার কবলে পড়তে পারে। আর যদি এই 6টি মিরর থাকে, তাহলে ড্রাইভার সতর্ক যদি হন, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। আমাদের তো সাইড দেয় না ছোট গাড়ি, তারপরে ওরা যখন অনেক সময় রেস করে, যেমন এক গাড়ি আর এক গাড়িকে ওভারটেক করার জন্য, মানে ছোট গাড়ি আছে কিনা এগুলি ওরা কেয়ার করে না, ডোন্ট কেয়ার। আমাকে কিন্তু সামনে দেখতে হবে, আবার পেছনে লুকিং গ্লাস আছে, পেছনে দেখি আমি। এখন সে যদি হঠাৎ করে এদিক দিয়ে ঢুকায় দেয়, এটা সম্ভব না। আমার চোখটা থাকে ঠিক ওই লুকিং গ্লাসে, আর আপনি দেখা যাচ্ছে এদিক দিয়ে হঠাৎ আসতেছেন, আমি গাড়িটা টান দিছি, আপনাকে বাম্পারের ধাক্কা লাগবে। আর এই কোনাগুলোর মাধ্যমে কিন্তু কার, মোটরসাইকেল এরা ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি চালানোর সময় তারা লুকিং গ্লাসে এমন যানবাহন বা মানুষ পারাপার হলে দেখতে পান না, যার কারণে ঘটে দুর্ঘটনা। ছোট গাড়ি বা নিচু গাড়ি চালায়, তারা হয়তো বা ওই অবগত থাকে না আসলে এই ড্রাইভারটা যে ওখানে বসে গাড়ি চালাচ্ছে, সে আমাকে দেখতে পাচ্ছে না। তড়িঘড়ি করে গাড়ি চালাইতে গিয়ে দেখা যাচ্ছে তারা গাড়ির চাকার তলে পড়ে যায় এবং এই দুর্ঘটনাগুলো ঘটে। অথচ কিন্তু সেখানে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা তাদেরকে দেখতেই পাই নাই। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের বিকল্প নেই। ম্যানুফ্যাকচারের সাথে আলাপ করে আমাদের বিআরটিসি যখন গাড়ি আনে, বিশেষ করে বিআরটিসি মালিকরা যখন গাড়িগুলো আনে, এই জিনিসগুলো তারা আলোচনা করতে পারে। আই এম শিওর যে এমন প্রযুক্তি দিবে না যে সে ড্রাইভার শুধু এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। তাদেরকে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, আর লাইসেন্স পেতে গেলেই কিন্তু প্রশিক্ষণের ব্যাপারটা চলে আসে, এবং এই প্রশিক্ষণ ছাড়া কোনো ক্রমেই যাতে এই লাইসেন্স প্রদান না করা হয়, মোটরসাইকেল হোক বা যেই গাড়িই হোক না কেন। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা। ব্লাইন্ড জোনের মতো অদৃশ্য ঝুঁকি কমিয়ে আনতে বড় গাড়িতে
6টি ভিউ মিরর থাকা আবশ্যক, কিন্তু আমাদের দেশে চলাচলকারী বেশিরভাগ বড় গাড়িতেই এ নিয়ম মানা হয় না। তাই প্রত্যেক গাড়িতে আধুনিক প্রযুক্তির লুকিং গ্লাস লাগিয়ে প্রত্যেক চালক যদি সতর্ক হন তাহলেই কমবে দুর্ঘটনা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি খেলার খবর। শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। 17 এপ্রিল বাংলাদেশে পৌঁছবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেই দিনই রাজশাহীতে চলে যাবে তারা। 18 ও 19 এপ্রিল অনুশীলনের পর 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে 22 ও 25 এপ্রিল সিরিজের বাকি 2টি ম্যাচ হবে। সব কটি ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।